দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের আইসিএসসি বোর্ডের আইসিএসসি ক্লাস 9 এবং 10-এর সিঁড়ি নামক একটি কবিতা, যা সুকান্ত ভট্টাচার্যের লেখা। এই কবিতার বিষয়বস্তু এবং এসএকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করছি। সুকান্ত ভট্টাচার্য ছিলেন সাধারণ মানুষের কবি। তিনি বঞ্চিত, অবহেলিত এবং যারা সমাজে পিছিয়ে পড়া তাদের জন্য বিভিন্ন কবিতা লিখে গিয়েছেন। 1926 খ্রিস্টাব্দে তিনি কালীঘাটের হালদার স্ট্রিটে জন্মগ্রহণ করেছিলেন। পিতা ছিলেন নিবারণ ভট্টাচার্য এবং মাতা ছিলেন সুনীতি দেবী। তিনি ছিলেন মূলত মার্ক্সবাদে দীক্ষিত। সুকান্ত ভট্টাচার্যের কাব্যগ্রন্থগুলি হল ছাড়পত্র, ঘুম নেই, মিঠে করা ইত্যাদি। সুকান্ত ভট্টাচার্যের এই সিঁড়ি কবিতার মূল কাব্যগ্রন্থ হল ছাড়পত্র। এই কবিতা লেখার পেছনে যে পশ্চাৎপট রয়েছে তা আমরা একবার দেখে নেব। এই কবিতাটি লেখার পেছনে বিশ্বযুদ্ধোত্তর পটভূমি কাজ করেছে। বিশ্বযুদ্ধের দামামা তখন বেজে উঠেছে এবং চারিদিকে যুদ্ধের যে অশান্তি বা যুদ্ধের যে একটা দাবদাহ ভাব সেটি চালু হয়ে গিয়েছিল। তখন কবি সুকান্ত ভট্টাচার্য সিঁড়ি নামক এই কবিতাটি রূপক হিসেবেই তিনি লিখেছিলেন। এই সুকান্ত ভট্টাচার্য যেহেতু মার্ক্সবাদে বিশ্বাস করতেন, তাই তিনি সাধারণ মানুষের যে অধিকার, সেই অধিকার ছিনিয়ে নেওয়ার কথা এখানে বলেছেন। মার্ক্সবাদ সবসময় সাম্যবাদের কথা বলে, তাই যারা অবহেলিত, বঞ্চিত তাদের নিজেদের অধিকার ছিনিয়ে নেওয়ার কথাই এই কবিতায় ব্যক্ত হয়েছে। সমগ্র কবিতাটি জুড়েই অসাম্যের কথা বলা হয়েছে। তাহলে চলো কবিতাটির বিষয়বস্তু আলোচনা করা যাক। কবি সুকান্ত ভট্টাচার্য এই সিঁড়ি কবিতাটির মধ্যে দিয়ে সমাজের নিপীড়িত মানুষের প্রতিবাদকেই মূলত এখানে দেখিয়েছেন। সিঁড়ি কবিতাটি মূলত রূপক ধর্মীমূলক একটি আত্মকথা কবিতা, আত্মকথামূলক একটি কবিতা যা রূপক ধর্মতে ভরপুর। এখানে সিঁড়ির রূপকে সমাজের শোষিত, অবহেলিত, বঞ্চিত মানুষের কথা বলা হয়েছে, আর পদচালনাকারী রূপকে সমাজের ধনী এবং যারা বড় লোক উচ্চবিত্ত মানুষের কথা এখানে তুলে ধরা হয়েছে। আমরা দেখে থাকি প্রতিদিন সিঁড়িকে মারিয়ে বা পা দিয়ে মানুষ অনেক উপরে উঠে যায়, কিন্তু তারপর ফিরেও তাকায় না আর পেছনের দিকে। তাদের পদধূলিতে সিঁড়ির বুক ধন্য হয়ে যায়। তাদের পায়ের আঘাতে সিঁড়ির বুক প্রতিদিন ক্ষতবিক্ষত হয়ে যায়। ঠিক একইভাবে ধনী মালিক বা শোষক শ্রেণীর যে সমস্ত প্রতিনিধিরা, তারা নিচু বা নিম্নবিত্ত মানুষকে মারিয়ে অনেক উঁচুতে উঠে যায় এবং তারা অনেক উঁচুতে উঠে যাওয়ার পর ফিরেও তাকায় না যে নিচু শ্রেণীর মানুষগুলোর কি দুর্গতি হলো বা তারা কেমন অবস্থায় রয়েছে। মালিকের অত্যাচারে ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে এই নিম্ন শ্রেণীর মানুষের শরীর ও মন। যে উঁচুতলার মানুষ বা পথচারীরা নিজেরাও জানে না তারা কতটা ক্ষতি করছে সাধারণ মানুষদের। তাই নিজের করা এই অত্যাচারের চিহ্নকে তারা কার্পেট মুড়ে ঢেকে রাখার চেষ্টা করে। কার্পেট দিয়ে তারা নিজেদের অত্যাচারকে ঢেকে রাখার চেষ্টা করলেও সমাজের চোখে তাদের যে অত্যাচার, সেই অত্যাচার ফুটেই ওঠে। তারা যত চেষ্টা করুক না কেন তাদের অত্যাচারকে ঢেকে রাখার, যে নিচু শ্রেণীর মানুষেরা সেই যে তারা যে ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে, সেই ক্ষতবিক্ষত একদিন না একদিন সমাজের সামনে বেরিয়ে আসেই। সমাজের শোষক শ্রেণীর লোকেরা বা অর্থশালী লোকেরা তাদের অর্থের সাহায্যে বা তাদের বলের সাহায্যে এই যে তাদের জঘন্য কাজ বা এই যে তারা মারিয়ে চলে, সেই ক্ষতচিহ্নগুলিকে ঢেকে রাখতে চায় এবং তাদের যে অন্যায়গুলো
এই অন্যায়গুলোকে অর্থ দিয়েই তারা চাপিয়ে রাখতে চায়, যাতে সমগ্র পৃথিবীর কাছে তাদের মুখোশটা খুলে না যায়। তবুও কবি বলেছেন, এই সিঁড়ি বা সমাজের নিচুতলার মানুষরা আজ আশাবাদী। তারা এখনো আশায় বুক বেঁধে রেখেছে যে একদিন এই অত্যাচারের চিহ্ন তাদের মিশবেই, বা এই অত্যাচার একদিন ঘুচবেই। এর চিরকাল আর এভাবে অত্যাচারিত হতে হবে না। তাদের যে এই যে অত্যাচারের যে চিহ্নটা যেভাবে ঢাকা দিয়ে রাখছে, এটা সমাজ একদিন দেখতে পাবেই, এটা তারা আশাবাদী। তখন পতন ঘটবে এই অত্যাচারী শাসকদের। তিনি সাবধান করে দিয়েছেন সেই সমস্ত অত্যাচারীদের যারা নিচুতলার মানুষের লোকদের অত্যাচার করে। কবি মনে করে দিয়েছেন সম্রাট হুমায়ুনের মতো তাদেরও একদিন পদস্খলন ঘটতে পারে। এই সম্রাট হুমায়ুন সম্পর্কে একটু বলে নেই। সম্রাট হুমায়ুন ছিলেন দ্বিতীয় মুঘল সম্রাট। তার পিতা ছিল বাবর এবং তার পুত্র ছিল আকবর। বাবরের মৃত্যুর পর তিনি দিল্লির সিংহাসনে আরোহণ করেছিলেন, মানে হুমায়ুন বাবরের মৃত্যুর পর সিংহাসনে বসেছিলেন। বক্সারের নিকটবর্তী চৌসায় তিনি শের খাঁর সঙ্গে যুদ্ধে পরাজিত হন। তিনি পালিয়ে সেখান থেকে আত্মরক্ষা করেছিলেন এবং অবশেষে পারস্যের রাজসভায় তিনি আশ্রয় পেয়েছিলেন। এই পারস্য রাজের সাহায্যে তিনি তার পুরনো হারিয়ে যাওয়া রাজ্য আবার উদ্ধার করেছিলেন। এই সম্রাট হুমায়ুনের রাজবাড়ির গ্রন্থাগারে সিঁড়ি থেকে পা পিছলে গিয়েই মৃত্যু হয়েছিল। অর্থাৎ যেই সিঁড়িকে সে মারিয়ে উপরে উঠে যেত, সেই সিঁড়িতে পা পিছলেই তিনি মৃত্যুবরণ করেছিলেন। তাই কবি সমাজের উঁচু শ্রেণীর মানুষদের সাবধানবাণী করে দিয়েছেন যে এই যে সিঁড়িকে তারা মারিয়ে উপরে উঠেছে, এই সিঁড়িতেই একদিন তাদের পদস্খলন হতে পারে। পদস্খলন মানে পা পিছলে পড়ে যাওয়া। এটাই হলো সিঁড়ি কবিতার বিষয়বস্তু আলোচনা। এবার আমরা সিঁড়ি কবিতার এসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তোমরা আমাদের মারিয়ে প্রতিদিন অনেক উঁচুতে উঠে যাও। কার লেখা কোন কবিতার অংশ? মূল গ্রন্থের নাম কি? তোমরা বলতে কাদের বলা হয়েছে? আমাদের বলতে কাদের বলা হয়েছে? উত্তর: আলোচ্য অংশটি কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা সিঁড়ি কবিতা থেকে নেওয়া হয়েছে। মূল গল্পগ্রন্থের নাম হলো ছাড়পত্র। তোমরা বলতে সমাজের উঁচুতলার ধনী শ্রেণীর অত্যাচারী মানুষদের কথা বলা হয়েছে। আমাদের বলতে সমাজের নিচুতলার খেটে খাওয়া নিরন্ন ও সর্বহারা শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে। তোমরা আমাদের মারিয়ে প্রতিদিন অনেক উঁচুতে উঠে যাও, কথাটির তাৎপর্য বিশ্লেষণ করো। উত্তর: আমাদের সমাজে অসাম্য ও অসঙ্গতি প্রায়ই দেখা যায়। এই সমাজে যার পেশি শক্তি আছে সেই সমাজে টিকে থাকতে পারে। দুর্বলের ওপর সবলের উৎপীড়ন বা অত্যাচার সবসময়ই চলে। সবল ব্যক্তি দুর্বল ব্যক্তিকে নিজের স্বার্থে সবসময় ব্যবহার করে তার উপর আধিপত্য বিস্তার করতে চায়। সমাজের উঁচুতলার মানুষেরা অনেক উঁচুতে উঠে যায় নিচুতলার মানুষদের সিঁড়ি হিসাবে ব্যবহার করে, কিন্তু নিজের স্বার্থের প্রয়োজনে যাকে ব্যবহার করছে, প্রয়োজন শেষ হলেই তাকে এরা ছুঁড়ে ফেলে দেয়। সিঁড়ি হিসাবে ব্যবহার করার সময় যে ক্ষয়ক্ষতি নিচুতলার মানুষের হয়, সেটা উঁচুতলার মানুষেরা কখনোই পূরণ করে না। তাই কার পেটে মুড়ে রাখতে চাও আমাদের বুকের ক্ষত, ঢেকে রাখতে চাও তোমাদের অত্যাচারের ক্ষত চিহ্নকে? কার্পেট কি? কার্পেট দিয়ে কেন বুকের ক্ষত মুড়ে রাখতে চায়? উত্তর: কার্পেট হলো গালিচা বা শতরঞ্জি। এই কার্পেট নানা রঙের হতে পারে, যেমন লাল, সবুজ ইত্যাদি। বিভিন্ন উৎসব অনুষ্ঠানে গালিচা ব্যবহার করা হয়। সমাজের উঁচুতলার মানুষেরা নিচুতলার মানুষদের ওপর শাসন, শোষণ, অত্যাচার, নিপীড়ন চালায়। তাদের বুকের উপর পা রেখে বুককে সিঁড়ি হিসাবে ব্যবহার করে উপরে উঠতে চায়।
এইভাবে বারবার নিচুতলার মানুষের বুকে পদাঘাতের ফলে ক্ষতের সৃষ্টি হয়। সেই ক্ষত যাতে সমাজের লোকের চোখে না পড়ে, সেজন্য তারা বুকের সেই ক্ষত কার্পেট দিয়ে মুড়ে রাখতে চায়। তাই কার্পেটে মুড়ে রাখতে চাও আমাদের বুকের ক্ষত, ঢেকে রাখতে চাও তোমাদের অত্যাচারের ক্ষত চিহ্নকে। অত্যাচারের চিহ্নগুলিকে বা ঢেকে রাখতে চায় কেন? এই অংশটিতে কবির মনোভাব কী? উত্তর: অত্যাচারের চিহ্নগুলি দেখে তারা অর্থাৎ নিচুতলার মানুষেরা শিউরে উঠতে পারে ও সমাজের অন্যান্য মানুষের মনে এর বিরূপ প্রভাব পড়তে পারে। সেজন্য সমাজের উঁচুতলার মানুষ অর্থাৎ শাসক গোষ্ঠী অত্যাচারের চিহ্নগুলিকে ঢেকে রাখতে চায়। এই অংশটিতে কবি সুকান্ত ভট্টাচার্য অত্যাচারীদের প্রতি ব্যঙ্গ ও কটাক্ষ করেছেন। তাদের মেকি সহানুভূতি ও বুদ্ধিমত্তাকে ব্যঙ্গ করেছেন। তবু আমরা জানি বক্তাকে, বক্তা কখন এই কথা বলেছে এবং কেন এই কথা বলেছে? উত্তর: বক্তা হলো সমাজের নিচুতলার খেটে খাওয়া নিরন্ন ও সর্বহারা শ্রেণীর মানুষ। সমাজের নিচুতলার মানুষের ওপর উঁচুতলার শাসক গোষ্ঠীর মানুষের অত্যাচার করে, কিন্তু এই অত্যাচার যে চিরকাল থাকবে না সে প্রসঙ্গে এই কথা বলেছে। বক্তা আশাবাদী, সে জানে যে এরকম অব্যবস্থা চলতে পারে না, এর পরিবর্তন ঘটবেই, তাই সে কথা বলেছে। তবু আমরা জানি, তবু শব্দটি ব্যবহারের গুরুত্ব লেখো। উত্তর: তবু কথাটির গভীর তাৎপর্যবাহী। সমাজের উঁচুতলার অর্থাৎ শাসক শ্রেণীর মানুষেরা নিচুতলার নিপীড়িত সর্বহারা মানুষের ওপর অত্যাচার করলেও তাদের পদাঘাতের চিহ্ন চাপা থাকে না। একদিন এর অবসান ঘটবেই। মোগল সম্রাট হুমায়ুনের মতো একদিন তাদেরও পতন ঘটবে। মোগল সম্রাট বাবর থেকে শুরু করে অরঙ্গজেব পর্যন্ত কোনো সম্রাটের কাছ থেকে মোগল সাম্রাজ্য কেউ কেড়ে নিতে পারেনি, ব্যতিক্রম একমাত্র হুমায়ুন। তার কাছ থেকে শেরশাহ মোগল সাম্রাজ্য কেড়ে নেয়। সেইরূপ সমাজের উঁচুতলার মানুষেরাও ওই হুমায়ুনের মতোই পদস্খলন হবে এবং তাদের জায়গা দখল করে নেবে সমাজের নিচুতলার অত্যাচারিত মানুষেরা। এখানেই তবু কথাটি এভাবেই তাৎপর্যমণ্ডিত হয়ে উঠেছে। একদিন তোমাদেরও হতে পারে পদস্খলন। তোমাদের বলতে কাদের কথা বলা হয়েছে? পদস্খলন কথাটির অর্থ লেখো। কার পদস্খলন হয়েছিল? উত্তর: তোমাদের বলতে সমাজের উঁচুতলার শাসক গোষ্ঠীর মানুষের কথা বলা হয়েছে। পদস্খলন কথাটির অর্থ হলো পা পিছলে যাওয়া বা নৈতিক চরিত্র বিষয়ে অধঃপতন। এখানে গদিচ্যুত হওয়ার কথা বলা হয়েছে। মোগল সম্রাট হুমায়ুনের পদস্খলন হয়েছিল। একদিন তোমাদেরও হতে পারে পদস্খলন। যার পদস্খলন হয়েছিল তার সম্পর্কে লেখো। উত্তর: সম্রাট হুমায়ুন ছিলেন দ্বিতীয় মোগল সম্রাট। তার পিতা বাবর ও পুত্র আকবর। বাবরের মৃত্যুর পর তিনি দিল্লির সিংহাসনে আরোহণ করেন। বক্সারের নিকটবর্তী চৌসায় তিনি শের খাঁর সঙ্গে যুদ্ধে পরাজিত হন। তিনি পালিয়ে আত্মরক্ষা করেন। অবশেষে তিনি পারস্য রাজের সভায় আশ্রয় পান। তার সাহায্যে তিনি পুনরায় নিজ রাজ্য উদ্ধার করেন। একদিন তোমাদেরও হতে পারে পদস্খলন। কথাটির মর্মার্থ লেখো। উত্তর: জগৎ পরিবর্তনশীল। পরিবর্তনই জগতের নিয়ম। কোনো কিছুই চিরস্থায়ী নয়। কালের নিয়মে সব কিছু ধ্বংস ও পরিবর্তন হয়ে যায়। মোগল সম্রাট হুমায়ুন দিল্লির সিংহাসনে বসেন। শেরশাহ তার রাজ্য আক্রমণ করে তাকে পরাজিত করেন। হুমায়ুন রাজ্যহারা হয়ে পড়েন, অর্থাৎ তার পদস্খলন হয়। আজকে সমাজের উঁচুতলার মানুষেরা নিচুতলার মানুষের ওপর অত্যাচার করে নিপীড়ন করে, কিন্তু কালের নিয়মে হুমায়ুনের মতো তাদেরও একদিন পতন ঘটতে পারে। তারপর ফিরে তাকাও না পিছনের দিকে। কারা পিছনের দিকে ফিরে তাকায় না? কেন তাকায় না? উত্তর: সমাজের শাসক গোষ্ঠী তথা উঁচুতলার মানুষেরা পেছনের দিকে ফিরে তাকায় না। তারা বড়ই স্বার্থপর, অত্যাচারী, নিষ্ঠুর। তারা সমাজের নিচুতলার সর্বহারা শ্রেণীর লোকের ওপর অত্যাচার করে, কিন্তু পরে তাদের প্রতি কোনো সহানুভূতি থাকে না, তাই তারা পিছন ফিরে তাকায় না।
তারপর ফিরে তাকাও না পিছনের দিকে। তারপর বলতে কাদের কথা বলা হয়েছে? তোমাদের বলতে কাদের কথা বলা হয়েছে? আমাদের বলতে কাদের কথা বলা হয়েছে? উত্তর: সমাজের উঁচুতলার তথা শাসক শ্রেণীর মানুষেরা যথেচ্ছভাবে অত্যাচার করে। তারা অনেক উঁচুতে ওঠার জন্য নিচুতলার সর্বহারা শ্রেণীর মানুষের বুককে সিঁড়ি হিসাবে ব্যবহার করে মারিয়ে চলে যায়। তারা কতটা আঘাত পেল এবং তাদের কতটা ক্ষতি হলো তা পরে তারা ফিরেও তাকায় না। এখানেই তারপর কথাটির তাৎপর্য। তোমাদের বলতে সমাজের উঁচুতলার লোকদের বোঝানো হয়েছে, আর আমাদের বলতে সমাজের নিচুতলার নিরন্ন সর্বহারা শ্রেণীর মানুষদের কথা বোঝানো হয়েছে। কেন বুকের ক্ষতকে মুড়ে রাখার চেষ্টা করা হয়? উত্তর: সিঁড়ির এই সব সৃষ্ট ক্ষত যাতে লোক সমক্ষে না আসে, যাতে সকলের চোখে না পড়ে, সেই জন্য তাদের কার্পেট বা গালিচা দিয়ে ঢেকে রাখার চেষ্টা করা হয়। সামাজিকভাবে উচ্চস্তরে প্রতিষ্ঠিত মানুষের দল বুঝতে পারে না যে তারা কতটা অত্যাচার করে। তাদের অত্যাচারে সমাজের তথাকথিত নিচুতলার মানুষের দুঃখ দুর্দশা বৃদ্ধি পায়, তাদের জীবন হতশ্রী হয়ে পড়ে। তাই তারা অর্থের জোরে বা লোকবলের দ্বারা ভয় দেখিয়ে তাদের মুখ বন্ধ করতে চায়, তাদের অন্যায়গুলোকে মুছে ফেলতে চায়, যাতে করে পৃথিবীর মানুষের কাছে তাদের স্বচ্ছ ইমেজটা বজায় থাকে, যাতে তাদের মুখোশটা খসে না পড়ে।